সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে এই ক্লাসে স্থির তড়িতের ধারক, আমরা মূল আলোচ্য বিষয় থাকবে ধারক ক্যাপাসিটর নিয়ে। তো প্রথমে আমরা ধারকের গঠন, তারপর কার্যপ্রণালী, তারপর ধারকের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আপাতত সংজ্ঞাটা আমার দিতেই হয়, ধারক আসলে কি। আমরা সাময়িকভাবে চার্জ জমা রাখি, সাময়িকভাবে চার্জ জমা রাখার ব্যবস্থাটাই হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। তো ধারকের এখানে একটা মূলনীতি কাজ করে, সেটা হলো আবেশ। আমরা জানি যে এখানে একটা পাথ এম, এই পাথটাকে যদি আমরা কোনো একটা কোষের বা একটা উৎসের পজিটিভের সাথে সংযুক্ত করি, তাহলে কিন্তু আমাদের এই এম পাতে পজিটিভ চার্জ জমা হবে। আমরা যদি সামান্য একটু দূরে আর একটা পাত স্থাপন করি, একই আকারে আর একটি পাত স্থাপন করি, এন পাত, এই দুই পাতের মাঝখানে যদি অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ থাকে, অন্তরক পদার্থ দ্বারা যদি পূর্ণ থাকে, তাহলে এখানে কিন্তু আবেশ ঘটবে। অর্থাৎ এম পাতের ধনাত্মক চার্জের কারণে এন পাতের দ্বিতীয় পাতের নিকটবর্তী অংশে বিপরীতধর্মী চার্জ এবং দূরবর্তী প্রান্তে সমধর্মী চার্জ আবিষ্ট হবে। বিষয়টাকে আমরা অন্য একটা চিত্রের সাহায্যে একটু যদি দেখতে চাই, তাহলে দেখতে পারি। মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে যেটি পজিটিভ চার্জে চার্জিত। এর নিকটে যদি আমরা অন্য একটা অচার্জিত বস্তু স্থাপন করি, অচার্জিত বস্তুকে স্থাপন করা হলো, সেক্ষেত্রে কি হবে? নিকটবর্তী প্রান্তে বিপরীতধর্মী চার্জ এবং দূরবর্তী প্রান্তে সমধর্মী চার্জ আবিষ্ট হবে। নিকটবর্তী প্রান্তে বিপরীতধর্মী চার্জ, যেগুলোকে আমরা বলে থাকি বদ্ধ চার্জ, বদ্ধ চার্জ, এবং দূরবর্তী প্রান্তে সমধর্মী চার্জ, যেগুলোকে আমরা বলি মুক্ত চার্জ, এগুলো আবিষ্ট হবে। যদি আমরা এই দ্বিতীয় বস্তুটাকে ভূসংযুক্ত করি, যদি ভূসংযুক্ত করা হলে দূরবর্তী প্রান্তের এই মুক্ত চার্জগুলো কিন্তু নিরপেক্ষ হয়ে যাবে, এগুলো আর দৃশ্যমান হবে না, নিরপেক্ষ হবে। অর্থাৎ ভূমির সাথে নিরপেক্ষ হবে। যেহেতু পজিটিভ ছিল, মানে ইলেকট্রনের ঘাটতি ছিল, তাহলে ভূমি থেকে ইলেকট্রন এসে এগুলো নিরপেক্ষ করে দেবে। এক কথায় এই আবিষ্ট বস্তুটিকে ভূসংযুক্ত করলে দূরবর্তী প্রান্তের সমধর্মী চার্জগুলো নিরপেক্ষ হয় বা থাকে না। এজন্যই দূরবর্তী প্রান্তের চার্জগুলোকে বলা হয় মুক্ত চার্জ। কিন্তু বদ্ধ চার্জ মানে নিকটবর্তী প্রান্তের চার্জগুলো প্রবল আকর্ষণে থাকার কারণে এগুলো কিন্তু নিরপেক্ষ হয় না, এর জন্যই এদেরকে বলা হয় বদ্ধ চার্জ। তবে একটা কন্ডিশন, সেটা হলো দুই পাতের মাঝখানে অন্তরক পদার্থ থাকতে হবে। আমরা জানি বায়ু অন্তরক পদার্থ, সুতরাং বায়ু থাকলেও চলবে। তো এই যে আবেশীয় ঘটনা, আবেশ, এই নীতিই কিন্তু আসলে ধারকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ধারকে আমাদের যে এন পাত আছে, তাহলে এন পাতের যে অংশ এম পাতের নিকটে থাকবে, সেই অংশে ঋণাত্মক চার্জ, এবং যে অংশটা দূরে থাকবে, যে পৃষ্ঠটা দূর প্রান্তে থাকবে, সেখানে ধনাত্মক চার্জ আবিষ্ট হবে। আমাদের এন পাতটাকে যদি আমরা ভূসংযুক্ত করি, তাহলে দূরবর্তী প্রান্তের বা উল্টা পার্শ্বে যে সমধর্মী চার্জ ছিল, সেগুলো আর থাকবে না, নিরপেক্ষ হবে। এ অবস্থায় এম পাত
টোটালি পজিটিভ পাথ এবং এন পাথ টোটালি নেগেটিভ পাথ হিসাবে কাজ করবে। আমরা আবার শুরুর দিকে ফিরে যাব। ধরে নিলাম আমাদের এখানে একটা যান্ত্রিক ব্যবস্থা আমরা দাঁড় করিয়েছি। যান্ত্রিক ব্যবস্থাটা কেমন, যে পাশাপাশি দুটো পাত আছে, যার একটা পাত ভূসংযুক্ত এবং আর একটা পাত কোনো উৎসের সাথে সংযুক্ত। দুই পাতের মাঝখান অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ। এখন এ অবস্থায় এম পাতে যদি এ অবস্থায় যখন কোনো চার্জ নাই, কোনো পাতেই কোনো চার্জ নাই, তখনই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য কিন্তু V0। কোনো পাতেই কোনো চার্জ নাই, এ অবস্থায় দুই পাতের মধ্যে বিভব পার্থক্য 0। এখন এম পাতে যদি একটা চার্জ জমা হয়, আমি এখানে জমার কথা বলছি, এম পাতে যদি একটা চার্জ জমা হয়, তাহলে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এন পাতে সমপরিমাণ চার্জ আবিষ্ট হবে। এখানে জমা আর এন পাতে আবিষ্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে দুই পাতের মধ্যে সামান্য পরিমাণ বিভব পার্থক্যের সৃষ্টি হলো। যদি এম পাতে আরও কিছু চার্জ জমা হয়, ততটুকু পরিমাণ চার্জ কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু এন পাতে আবিষ্ট হবে এবং দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তরতর করে বাড়তে থাকবে। এক কথায় এম পাতে যদি চার্জ জমাকৃত চার্জের পরিমাণ বাড়ে, তাহলে এন পাতেও সমপরিমাণ চার্জ আবিষ্ট হবে। যতই চার্জ জমা হবে আর আবিষ্ট হবে, দুই পাতের মধ্যে বিভব পার্থক্য কিন্তু ধীরে 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 বাড়তে থাকবে। এভাবে দুই পাতের বিভবের মান একটা সর্বোচ্চ মানে গিয়ে পৌঁছবে। এরপর আর কিন্তু বিভব চার্জও জমা হবে না আর বিভব পার্থক্য আর বাড়বে না। এখন আমরা এখানে কিছু বিষয় লক্ষ্য করব, যে যখন এখানে চার্জ জমা হলো, এন পাতে চার্জ আবিষ্ট হলো, এ অবস্থায় যদি এই এম পাতের ক্ষেত্রফল এ হয়, তাহলে এবং এখানে সঞ্চিত চার্জের পরিমাণ যদি কিউ হয়, তাহলে এখানে চার্জের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা = Q/A। এরপর আমরা লক্ষ্য করব যে আসলে ধনাত্মক পাত হতে কিন্তু কতগুলো কাল্পনিক রেখা অবিলম্বভাবে বের হয়ে ঋণাত্মক পাতে গিয়ে শেষ হবে। এগুলোকে আমরা বলি তড়িৎ বলরেখা। তো এই তড়িৎ বলরেখাগুলো কিন্তু এখানে সুষমভাবেই যাবে, এটা মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র বিদ্যমান থাকবে। এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্য কত হবে? তড়িৎ প্রাবল্য E হবে σ/ε0। এখানে দুই পাতার মাঝখানে অন্তরক পদার্থ হিসাবে বায়ু আছে বলে ধরে নেওয়া হল। এছাড়াও দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যদি হয় D, তাহলে দুই পাতের মধ্যের বিভব পার্থক্য V আমরা লিখতে পারবো E/D। এখন আমরা যদি এই ৩ নং সমীকরণে E এর স্থলে ২ নং সমীকরণ থেকে প্রাপ্ত মান বসাই, আবার যদি সেখানে আমি সিগমার মান পাবো, ১ নং সমীকরণের সিগমার মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা V এর ভিন্ন একটা ফর্মুলা পাবো। সেই ফর্মুলাটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। আমাদের ফর্মুলাটা হবে σ/ε0 D। আবার আমাদের সিগমার মান যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো Q/ε0A D। আমরা V এর তাহলে সব রাশিমালাটা পাবো Q/ε0A D। এইটুকু আমাদের লাগবেই। এর বাহিরে এখন আমরা এখানে একটা জিনিস আমরা লিখব,
যে যদি আমরা এখানে একটা বিষয় যদি খেয়াল করি, আমরা দেখব যে চার্জের পরিমাণ এখানে যত বাড়ে আবিষ্ট চার্জের পরিমাণও কিন্তু বাড়ে। সাথে সাথে কি হয়, দুই পাত্রের মধ্যে বিভব পার্থক্য বেড়ে যায়। তাহলে বিভব পার্থক্য বাড়তেছে কি কারণে? এখানকার চার্জের পরিমাণের কারণে। যখন এখানে চার্জ ছিল না তখন দুই পাত্রের মধ্যে বিভব পার্থক্যও ছিল না। চার্জের পরিমাণ যত বৃদ্ধি পেয়েছে দুই পাত্রের মধ্যে বিভব পার্থক্য সেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এই জিনিসটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হলো যে আমাদের কিউ আমরা এখানে লক্ষ্য যদি করি তাহলে দেখব, তাহলে আমরা সমীকরণটাকে আমরা চার্জের পরিমাণের সাথে বিভবের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হলো কিউ সমানুপাতিক ভি। আমরা যে সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের দাঁড়াবে কিউ সমান সমান সিভি। এই সমীকরণ থেকে আমরা সি এর মান কত পেতে পারি? অতএব সি কত হবে? সি ইকুয়াল টু হবে কিউ ভাগ ভি। আমরা একটু আগে ভি এর একটা ফর্মুলা পেয়েছিলাম, সেই ফর্মুলা থেকে ভি এর মান যদি আমরা আমাদের এই প্রাপ্ত সমীকরণে বসানোর চেষ্টা করি তাহলে আমরা সর্বশেষ যে ফর্মুলা পাব, তাহলে আমাদের কিউ ভাগ ভি এর মান হবে কিউ ভাগ এপসাইলন নট এ গুণন ডি। যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে কিউ কিউ উঠে যাবে, উপরে থাকবে এপসাইলন নট এ ভাগ ডি। আচ্ছা, এখন এই সর্বশেষ সমীকরণটাই হচ্ছে আমাদের ধারকের প্রাথমিক ফর্মুলা। এখানে যে সমানুপাতিক ধ্রুবক পেয়েছিলাম সেটাকে আমরা প্রকাশ করেছি সি দ্বারা। এই সি হচ্ছে এই ধারকের ধারকত্ব। ধারকত্ব জিনিসটা কি? এটা আমরা ভাষাগতভাবে বলতে পারি যে একটা ধারক চার্জ জমা রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা সকল ধারকের চার্জ জমা রাখার সামর্থ্য বা ক্ষমতা কিন্তু এক নয়। কোনো ধারকের চার্জ জমা রাখার সামর্থ্য বেশি, কোনো ধারকের চার্জ জমা রাখার সামর্থ্য কম। তো যে রাশির সাহায্যে আমরা চার্জ জমা রাখার সামর্থ্য জানতে পারি, কম বা বেশি সেটা বুঝতে পারি, সেই রাশিটাই হচ্ছে আমাদের ধারকত্ব, ক্যাপাসিটেন্স সি। গাণিতিকভাবে আমরা বলবো, গাণিতিকভাবে আমরা যদি বলতে চাই তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারবো। সেটা হলো যে একটা সমান্তরাল পাত ধারকের দুই পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ চার্জের প্রয়োজন বা যে পরিমাণ চার্জ জমা হওয়া প্রয়োজন তাকেই বলা হয় ওই ধারকের ধারকত্ব। আমাদের এই জায়গা থেকে আমরা এই ধারকত্বের একক পাব কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টকে সংক্ষেপে বলা হয় ফ্যারাড বা 1 ফ্যারাড। এই ফ্যারাড বা 1 ফ্যারাড এটা অনেক বড় রাশি। এই জন্য ব্যবহারিক ক্ষেত্রে আসলে 1 ফ্যারাড বা ফ্যারাড ব্যবহার না করে মাইক্রো ফ্যারাড, যেমন 1 মাইক্রো ফ্যারাড, তারপরে 1 পিকো ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড, এগুলো ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকের বাসায় যে সিলিং ফ্যান আছে, বৈদ্যুতিক পাখা আছে, সে পাখায় কিন্তু এরকম ক্যাপাসিটর আছে। সাধারণত আমরা যে ক্যাপাসিটরগুলো দেখি সেগুলো একটা ব্যাটারির সমান, একটা কোষ বা একটা ব্যাটারির সমান। কিছু ক্যাপাসিটর অবশ্য গোল চারকোনা এরকমও আছে।
তো ম্যাক্সিমাম আমরা যেগুলো বেশিরভাগ দেখে থাকি সেগুলো আসলে এরকম এতটুক লম্বা, একটু মোটা, ব্যাটারির সমান। এগুলো হলো কিন্তু সেই ক্যাপাসিটর। তো খেয়াল করলে দেখব যে ক্যাপাসিটর গায়ে কিন্তু লেখা আছে, কোনোটার গায়ে লেখা আছে 2 মাইক্রোফ্যারাড, কোনোটার গায়ে লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 3.5 মাইক্রোফ্যারাড। তো বেশিরভাগ ফ্যানের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে 2.5 মাইক্রোফ্যারাড, এরকম 2.5 মাইক্রোফ্যারাড। তো মাঝে মাঝেই তোমরা খেয়াল করে লিখবা যে যদি কোনো একটা ফ্যান খুব আস্তে ঘোরে, তখন আমাদের কিছু টেকনিশিয়ান আছেন, মিস্ত্রি আছেন, তারা কিন্তু পরামর্শ দেয় যে ক্যাপাসিটরটা চেঞ্জ করেন। এটা 2.5, আপনি এটা 3.5 ব্যবহার করেন। তা আসলেই দেখা যায় যে 2.5 বাদ দিয়ে দেখা গেলো 3 মাইক্রোফ্যারাড ব্যবহার করলাম, দেখা যায় ফ্যান দ্রুত ঘুরতেছে। তো আসলে এখানে শুধু আমি বলতে চাচ্ছি যে আসলে ফ্যারাড, 1 ফ্যারাড এটা বিশাল বড় রাশি। এই জন্য আমাদের এক্ষেত্রে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড এই শব্দগুলো খুব ব্যবহৃত হয়। তো এখন লাস্টের ফর্মুলাটা যদি আমরা একটু দেখি, C=E/D। এক্ষেত্রে কিন্তু 2 পাতের মাঝখানে বায়ু ছিল, কিংবা 2 পাতের মাঝখানে শূন্য ছিল। এখন 2 পাতের মাঝখানে বায়ুর পরিবর্তে যদি আমরা অন্য কোনো অন্তরক পদার্থ ব্যবহার করি যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান হলো K। আরেকবার বলবো যে 2 পাতের মাঝখানে বায়ুর পরিবর্তে যদি এমন কোনো অন্তরক পদার্থ ব্যবহার করা হয় যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K, তাহলে আমাদের সর্বশেষ ফর্মুলাটা আমাদের তখন দাঁড়াবে C=K∪A/D। এটি হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্বের ফর্মুলা। এই ফর্মুলা থেকে স্পষ্টত যে ধারকত্ব নির্ভর করে পাতের ক্ষেত্রফলের উপর। এই পাতের ক্ষেত্রফল যত বেশি হবে, ধারকত্ব তত বেশি হবে। এই ধারকত্ব নির্ভর করে 2 পাতের মাঝখানে যে অন্তরক পদার্থ আছে তার প্রকৃতির ওপর। যেমন বায়ুর ক্ষেত্রে K=1, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে K এর মান কিন্তু 1-এর চেয়ে বেশি। তাহলে আমি এমন কোনো পদার্থ যদি ব্যবহার করতে পারি যার K এর মান ধরে নিলাম 100, তাহলে ধারকত্ব কিন্তু 100 গুণ বেড়ে যাবে। অর্থাৎ বায়ুর পরিবর্তে আমি এমন কোনো অন্তরক পদার্থ ব্যবহার করলাম যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 100, তাহলে ধারকত্ব 100 গুণ বেড়ে যাবে। তাহলে 2 পাতের মাঝখানে যে অন্তরক পদার্থ আছে বা ডাইলেকট্রিক পদার্থ আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ধারকত্বের ক্ষেত্রে। K এর মান যত বেশি হবে, ধারকত্ব C তত বেশি হবে। এছাড়া আরেকটা রাশি আছে D, যেটা 2 পাতের মধ্যবর্তী দূরত্ব। 2 পাতের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে, অর্থাৎ D যত কম হবে, যেহেতু এটা ব্যস্তানুপাতে আছে, D যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। তাহলে অনেক সময় কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন করে থাকি যে ধারকত্ব বা একটা সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা 3টা জিনিস পেয়ে গেলাম। যে ধারকত্ব নির্ভর করে 2 পাতের ক্ষেত্রফলের ওপর, ধারকত্ব নির্ভর করে 2 পাতের মধ্যস্থানে যে অন্তরক পদার্থ আছে তার প্রকৃতির ওপর বা তার ডাইলেকট্রিক ধ্রুবক K এর মানের ওপর, আর 2 পাতের মধ্যবর্তী দূরত্বের ওপর। তো আধুনিক প্রযুক্তি কি বলে? তার ধারকত্ব বাড়ানোর জন্য আমাদের হাতে উপায় হলো 3টা। পাতের ক্ষেত্রফল বাড়াতে হবে, 2 পাতের মধ্যবর্তী দূরত্ব কমাতে হবে, কিংবা 2 পাতের মধ্যবর্তী স্থানে যে ডাইলেকট্রিক পদার্থ আছে সেটি চেঞ্জ করতে হবে। তো আধুনিক প্রযুক্তি হলো যে পাতের ক্ষেত্রফল বাড়ানোটা কিন্তু প্রযুক্তি সাপোর্ট করে না। আমরা ধীরে ধীরে ন্যানোর যুগে যাচ্ছি।
মাইক্রো থেকে ন্যানোতে ঢুকতেছি, এরপর পিকোতে ঢুকবো। অর্থাৎ আমরা স্পেস কম নেব, জায়গা কম নেব, ছোটো করব এবং সেখান থেকে বেশি পরিমাণ শক্তি নেব, এরকম। সুতরাং আমাদের আধুনিক প্রযুক্তি বলে যে আমাদের দুই পাতে এমন সব, দুই পাতের মধ্যবর্তী স্থানে এমন সব পদার্থ ব্যবহার করতে হবে যাদের কে এর মান অনেক অনেক গুণ বেশি। ইদানিং কিন্তু প্রবলভাবে গবেষণা হচ্ছে যে দুই পাতের মাঝখানে যে ডাইলেকট্রিক পদার্থ আছে এটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়। বিভিন্ন মিক্সারের সাহায্যে এগুলো তৈরি করার জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। যাই হোক, আমরা অত সব বিষয়ে যাব না। তাহলে আমরা এখানে দেখলাম ধারকত্ব কী কী বিষয়ে নির্ভর করে সেগুলো, এবং আমরা কিভাবে ধারকত্ব বৃদ্ধি করতে পারি সেগুলো আমরা দেখলাম। এখন এখানে ধারকে সঞ্চিত শক্তির একটা বিষয় আছে। ধারকে সঞ্চিত শক্তি, ধারকে তো আমরা শক্তি সঞ্চয় করে রাখি। সেই সঞ্চিত শক্তির ফর্মুলা হলো ½CV²। আমরা একটু খেয়াল করে দেখব যে আমাদের এখানে ভিটা হলো দুই পাত্রের মধ্যে বিভব পার্থক্য, সি হলো এই ধারকের ধারকত্ব। আমরা ইচ্ছে করলে এই ফর্মুলাটাকে চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুসারে। যেমন আমরা জানি কিউ সমান সমান সিভি, অতএব আমরা সি সমান সমান লিখব কিউ/ভি। তাহলে আমরা ইচ্ছা করলে এই সি এর পরিবর্তে কিউ/ভি বসাতে পারি, তখন একটা ভি কাটা যাবে। যদি তাই যায় তাহলে আমাদের ফর্মুলা থাকবে ½ কিউ/ভি গুণন ভি² বা ½ কিউ গুণন ভি, এরকম ফর্মুলা আমাদের থাকবে। তো ইচ্ছা করলে আমরা আবার ভিকে বাদ দিয়ে ভি এর পরিবর্তে কিছু আনতে পারি। তো আমি পরামর্শ দেব যে এই ফর্মুলাগুলো তোমরা বারবার লিখবে এবং এগুলোকে আর কী ফরম্যাটে রাখা যায় সেগুলো তোমাদের নিজের চেষ্টা করতে হবে। এটা জটিল কিছু না, যেটুকু প্রয়োজন সেটুকু আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো বারবার চর্চা করার চেষ্টা করো। আমরা ধারকের সমবায় জানি, একসাথে অনেকগুলো ধারককে কিন্তু আমরা অনেকগুলো ধারক একসাথে জয়েন করতে পারি। তার আগে আমরা এখানে দেখব যে ধারকের প্রতীক আসলে কেমন। আমরা দুটো খাড়া চিহ্ন দিয়ে ধারককে প্রকাশ করে থাকি, এরকম দুটো খাড়া চিহ্ন দিয়ে আমরা ধারককে প্রকাশ করে থাকি। কখনো কখনো আমরা এভাবেও ধারককে প্রকাশ করি, একটা চিহ্ন একটু বাঁকা করি সামান্য, তবে বহুল প্রচলিত হচ্ছে এই রকম। এখানে খেয়াল রাখতে হবে যে উভয় দাগ কিন্তু সমান হবে এবং খুব পাশাপাশি হবে। আমরা মাঝে মাঝেই না বুঝেই এভাবে দিয়ে ফেলি, আসলে কিন্তু এভাবে দেওয়া যাবে না। এটা কোষ, ছোটো বড় হলে কোষ আর সমান হলে হবে ধারক। সুপ্রিয় শিক্ষার্থী, আমি পরামর্শ দিচ্ছি যার যে লেখকের বই আছে সেখান থেকে ধারকের এই বিষয়গুলো যতটা সম্ভব একটু দেখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে ধারকের ব্যবহার এবং সমবায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।